একটি ছেলে ছিল যার নাম রাকিব, যে কিনা সারাদিন নিজের কাজে অনেক ব্যস্ত থাকতো। রাকিব তার কলিগের থেকে আগে যেতে চেয়েছিল, তাই সে অনেক পরিশ্রম করতে শুরু করে। সে তার প্রজেক্টে আর ইমেইলের রিপ্লাই দিতে দিতে পুরো রাত শেষ করে যেত, আর এর ফলে তার অনেক ঘুম মিস হতো। অনেক সময় ধরে এটা চলতে থাকলো, আর হঠাৎ একদিন রাকিব বুঝতে পারলো তার এখন ভুলে যাওয়ার সমস্যা হয়েছে, আর সে ছোট ছোট বিষয় নিয়েও অনেক রেগে যেত। এত কিছুর পরেও রাকিব এটাকে নর্মালি নিচ্ছিল, আর আস্তে আস্তে যত সময় যেতে থাকলো রাকিবের শরীর ততই খারাপ হতে শুরু করলো। তার মাথা ব্যথা, মাথা চক্কর দেওয়া, এইসব সমস্যা হতে শুরু করলো। তারপরেও তার কাজ আগের মতো চলতে থাকলো। সে সবার থেকে আগে থাকতে যাচ্ছিল। আর একদিন হঠাৎ করেই রাকিব অফিসে জ্ঞান হারায়। তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয়। যখন তার জ্ঞান ফিরে আসে তখন ডক্টর তাকে বলল তার অনেক কম ঘুম হওয়ার ফলে তার ভিতর থেকে শরীর অনেক দুর্বল হয়ে পড়েছে, যার ফলে তার অনেক কম সময়ে অসুস্থ হয়ে পড়ার বিষয়টা বেশি হতে থাকলো। রাকিব এত বেশি কাজ এই জন্যই করত কারণ সে মনে করত সে যত বেশি সময় তার কাজে দিতে পারবে সে তত বেশি সাকসেসফুল থাকবে, এটা না ভেবে যে তার শরীর কতটা খারাপ হতে যাচ্ছে। কিন্তু টাইম ম্যানেজমেন্টে এই থিওরি কাজ করে না। ডেভিড তার বই মাইন্ড ম্যানেজমেন্ট নট টাইম ম্যানেজমেন্ট, এই বইটির মধ্যে এক্সপ্লেইন করে আমাদের ক্রিয়েটিভিটি গ্রো করার জন্য 4 স্টেজ অফ ক্রিয়েটিভিটি অ্যান্ড 7 মেন্টাল স্টেট অফ ক্রিয়েটিভিটি ওয়ার্ক বুঝতে পারি। আর আজকের ভিডিওতে আমরা এটা নিয়েই আলোচনা করব। সবার প্রথমে কথা বলি 4 স্টেজ অফ ক্রিয়েটিভিটি। স্টেজ 1 প্রিপারেশন, প্রস্তুতি, যেখানে আমাদের লার্নিং পিরিয়ড চলে। এই সময় আমরা আমাদের পুরো সময়টাকে রিসার্চের মধ্যে দিয়ে দেই। এটা আমরা দ্য বিটলস গ্রুপের মেম্বার পল ম্যাককার্টনি এর এক্সাম্পলের সাহায্যে বুঝতে পারি। কোনো গান লেখার আগে মিউজিশিয়ান অনেকগুলো গান শুনে থাকে, আর ওখান থেকে ইন্সপায়ার হয়। এক্স্যাক্টলি এইরকম পলের সাথেও হয়েছে। তিনি ওয়ার্ল্ড ওয়াইড অনেক গান শোনেন, আর পুরো সময় প্রিপারেশন স্টেজের মধ্যেই কাটিয়ে দেয়। আর যখন প্রিপারেশন স্টেজ সম্পূর্ণ হয়ে যায় তখন আসে সেকেন্ড স্টেজ, ইনকুবেশন। এটা এমন একটি স্টেজ যেখানে আমরা অ্যাক্টিভলি কাজ করি না, কিন্তু ইনডাইরেক্টলি আমরা এই কাজটির সাথেই জুড়ে থাকি। প্রিপারেশন স্টেজের মধ্যে আমরা অনেক হাঁপিয়ে যাই, এর জন্য আমাদের রেস্ট নেওয়া অনেক প্রয়োজন। পলো এক্স্যাক্টলি এই কাজটাই করেছে। অনেকগুলো গান শোনার পর সে বারবার রেস্ট নিত। স্টেজ 3 ইলুমিনেশন, এটা এমন একটি স্টেজ যেখানে আমরা আহা মোমেন্ট পাই। আহা মোমেন্ট এর মানে হলো হঠাৎ করেই আপনার মাথায় ডিফারেন্ট কোনো চিন্তা ভাবনা চলে আসবে, যেটা আমাদের সমস্যার সমাধান করে দিবে, স্পেশালি তখন যখন আমরা কোনো কাজ করি না। এক্সাম্পলের জন্য পল ইনকুবেশন স্টেজের মধ্যেই ছিল, তখনই সে ইলুমিনেশন স্টেজের মধ্যে চলে গিয়েছে। পল যখন ঘুমিয়েছিলেন তখন তার মাইন্ড পুরনো সব গানকে কম্বাইন্ড করে নতুন একটি মেলোডি বানায়। যেখানে সে ঘুম থেকে উঠে তারা ওই গানটির কর্ডস লিখে নেয়, আর সে যে অ্যাকশন নিয়েছে ওটা হলো স্টেজ 4 ভেরিফিকেশন। যখন পল কর্ডসকে লিখে নেয় তখন সে অনেকজনকে মেলোডিটি শোনায়, এটা জানার জন্য যে এমন না তো এটা আগের থেকেই আছে, তাই সে ঘুমানোর সময় শুনতে পেয়েছে। বাট তখন সবাই বলে এটা অরিজিনাল মেলোডি, কখনো আগে কেউ এই মেলোডিটি শুনেনি। এই কনফার্মেশনের পর পল এই গানটি রেকর্ড করে নেয়। এটা হলো ভেরিফিকেশন স্টেজ। এখানে আমাদের কাজ ভেরিফাই করা হয়। যখন ফাইনালি এই গানটি রিলিজ হয় তখন এই গানটি ব্লকবাস্টার হয়ে যায়, আর এই গানটির নাম ছিল ইয়েস্টারডে। যদি একবার আপনি 4 স্টেজ ফর ক্রিয়েটিভিটিকে নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারেন তাহলে অনেকটাই নিজের লাইফকে গ্রো করতে পারবেন। এখন যখন আমরা ক্রিয়েটিভিটি স্টেজটাকে বুঝে গিয়েছি, এখন আমাদের এটা বুঝতে হবে কোনো ক্রিয়েটিভ কাজকে বোঝার জন্য 7 মেন্টাল স্টেট অফ ক্রিয়েটিভ এর মধ্যে দিয়ে পার হতে হবে, যেটার মধ্যে প্রথম মেন্টাল স্টেট আছে প্রায়োরিটাইজ। এই স্টেজে আমরা আমাদের চিন্তা ভাবনাকে অর্গানাইজ করার জন্য 3টি প্রশ্ন করে থাকি,
যেমন ডেভিড যখন সে 1000 ফিট উপরে বিল্ডিংয়ের মধ্যে বসেছিলেন, তখন তার ব্যবসার ব্যাপারে অনেক চিন্তা ভাবনা আসতে থাকে। তখন সে নিজেকে 3টি প্রশ্ন করে। 1. আমাকে কি করতে হবে? 2. আমি এই কাজকে কিভাবে করব? 3. আমাকে কি করা যাবে না? এই 3টি প্রশ্ন করতেই ডেভিডের নিজের প্রায়োরিটির ব্যাপারে জেনে গিয়েছে। আর এই রকম করার ফলে ডেভিড প্রায়োরিটিজ মেন্টাল স্টেটের মধ্যে চলে আসে। যখন আমরাও এই 3টি প্রশ্ন করব, তখন আমরাও এই স্টেজের মধ্যে চলে আসব। তারপরে আসে সেকেন্ড মেন্টাল স্টেট, এক্সপ্লোর মেন্টাল স্টেট। আমাদের প্রায়োরিটিজ সিদ্ধান্ত নেওয়ার পর আমরা কৌতূহল হয়ে যাই। আর এই কৌতূহলের কারণে আমরা বেশি বেশি বিষয়টাকে বিশ্লেষণ করতে চাই। এই স্টেজের মধ্যে আমরা ওই বিষয়টাকে বেশির থেকে বেশি জানতে চাই। ফর এক্সাম্পল, যদি আমাদেরকে কোনো আর্টিকেল লিখতে বলা হয় এপিজে আব্দুল কালাম কিভাবে সাকসেসফুল হয়েছে, আমরা এই স্টেটের মধ্যে এই প্রশ্নের উত্তর খুঁজব না, বরং আমরা তার ওভারঅল ক্যারেক্টারটাকে জানতে চাইব। তার ছোটবেলা কেমন ছিল, সে পড়ালেখা কেমন করেছে, তার ইন্টারেস্ট কী ছিল। আমরা তার বিষয়ে ছোট ছোট বিষয় হতে সব কিছু জানতে চাইব। যখন এই জিনিসটা কমপ্লিট হয়ে যায়, তারপরে আসে স্টেট 3, রিসার্চ মেন্টাল স্টেট। ফর এক্সাম্পল, আমরা এপিজে আব্দুল কালামের ব্যাপারে সব কিছু জেনে গিয়েছি। এখন আমরা সঠিক প্রশ্নের উত্তর খুঁজব। সাকসেসফুল আসলে কিভাবে হয়েছে? রিসার্চ মেন্টাল স্টেটের মধ্যে পয়েন্ট টু পয়েন্ট আমরা আমাদের প্রশ্নের উত্তর খুঁজব। তারপরে আসে 4 স্টেট, যেটা হলো জেনারেট মেন্টাল স্টেট। এই পর্যন্ত আমরা যে কাজগুলো করেছি, এরপরে আসবে আমাদেরকে কিছু জেনারেট করতে হবে। আমরা এখন ডিসিশন নিয়ে ফেলেছি, আমরা এভাবে লিখব। আমরা এক্সপ্লোরও করে নিয়েছি এবং রিসার্চও করে নিয়েছি। এখন পর্ব আসে আমাদেরকে প্রতিটা ইনফরমেশনকে লিখে নেওয়া। আর এই স্টেটের মধ্যে আমরা আর্টিকেলটি লিখব, মানে 4 স্টেটের মধ্যে আমরা আমাদের পুরো কাজটাকে লিখে নিব। কিন্তু এটা এখনও সাবমিট করার জন্য প্রস্তুত নয়। আর এখানে আসে আমাদের স্টেট 5, পলিশ মেন্টাল স্টেট। আর্টিকেলটি পুরো করার পর এটাকে পলিশ করা অনেক জরুরি, মানে পুনরায় দেখা কোথাও কি আমরা ভুল করেছি, আমাদেরকে কিভাবে স্টোরি টেলিংকে ইমপ্রুভ করতে হবে, কোথাও কি ওয়ার্ডের মধ্যে ভুল হয়েছে, অ্যান্ড ওটাকে ইমপ্রুভ করতে হবে। 5টি মেন্টাল স্টেটকে পূর্ণ করা অনেক গুরুত্বপূর্ণ ছিল। এটার পরে যে 2টি মেন্টাল স্টেট রয়েছে, এগুলোর থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই জন্য আমাদের পরে আছে স্টেট 6, অ্যাডমিনিস্ট্রেট মেন্টাল স্টেট। আমাদেরকে আমাদের ক্রিয়েটিভ কাজ করার সাথে আরও অনেকগুলো কাজ করা প্রয়োজন, যেমন রুম পরিষ্কার করা, হাতের নখ কাটা, পরিবারের সাথে ঘুরতে যাওয়া। আর এটাই হলো আমাদের 6 মেন্টাল স্টেট। এই মেন্টাল স্টেটে এই জন্যই গুরুত্বপূর্ণ, যদি আমরা বাকি সব মেন্টাল স্টেটের মধ্যে থাকি আর এই স্টেটটাকে আমরা ইগনোর করি, আমাদের ওভারঅল লাইফটা ইমব্যালেন্স হয়ে যায়। এরপরে আসে স্টেট 7, রিচার্জ মেন্টাল স্টেট। এই মেন্টাল স্টেটের মধ্যে দুর্বলতা আর খারাপ অভ্যেসকে দূর করি। আমরা পুনরায় কাজ করার জন্য আমাদেরকে রিচার্জ করি। এই স্টেটের মধ্যে আমরা যে কোনো কাজ করতে পারি যেটাতে আমরা খুশি হই, যেমন ফ্যামিলির সাথে সময় দেওয়া, নিজের ফেভারিট মুভি দেখা, আর না হয় শুধু রিল্যাক্স করার জন্য ঘুমিয়ে যাওয়া। মোবাইলের চার্জ শেষ হয়ে যাওয়ার পর আমরা ওটাকে চার্জ দেই, কিন্তু আমাদের ব্যাটারি শেষ হয়ে যাওয়ার পর আমরা এটাই ভাবি যে আরও একটু কাজ করে নেই, আমাদের কলিগ, আমাদের স্কুলের টপার থেকে আরও আগে চলে যাব। একবার যখন আমরা আমাদের মাথার মধ্যে এই 7টি মেন্টাল স্টেটকে ভালোভাবে ম্যানেজ করা শিখে যাব, এরপর যে 4টি মেন্টাল স্টেট আছে ওগুলো কমপ্লিট করা অনেক সহজ হয়ে যায়। এইসব জিনিস করার জন্য অনেকটা সময় লাগবে, কিন্তু এমন একটা সময় আসবে আমরা এটাতে এতটাই পারফেক্ট হয়ে যাব, আমাদের ক্রিয়েটিভিটি অনেকটাই ইমপ্রুভ হয়ে যাবে। আমরা এই সবগুলো পয়েন্ট আমাদের ভিডিওর মধ্যে বলে দিয়েছি। আপনি যদি চান তাহলে আপনি এটা স্ক্রিনশট নিতে পারেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে একটি পরিবারে রূপান্তরিত করতে
শুধু আপনিই পারবেন। আশা করি বুঝতে পেরেছেন কি বলতে চেয়েছি। ভালো থাকবেন।